হঠাৎ কিসে ধাক্কা লেগে পড়ে গেলাম। আমি মাটি থেকে উঠে দাঁড়ালাম। এবার আমি খেয়াল করে দেখি একটা মেয়ে মাটিতে পড়ে আছে। আমি হাত ধরে টেনে তুলতে হাত বাড়িয়ে দিলাম। ছোট লোকের বাচ্চা, চোখের মাথা খেয়েছিস নাকি? আপনি এসে আমাকে ধাক্কা দিয়েছেন, তাছাড়া আমি এখানে দাঁড়িয়ে খেলা দেখছি। তো কি হয়েছে? তুই আমাকে সাইড দিস নাই কেন? আমি আপনাকে সাইড দিতে যাব কেন? আমি তো এক সাইডে দাঁড়িয়ে আছি। তোর এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলিস? তুই জানিস আমি কে? আপনি একটা মেয়ে, এটাই আপনার পরিচয়? চুপ, একদম চুপ। আমার আব্বু এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। ও মা, তাই নাকি? তোকে দেখে মনে হচ্ছে গ্রাম্যা খ্যাত একটা। পোশাকের কি অবস্থা! জি, আমি গরিব মানুষ। ইস, পোশাকের কি অবস্থা! সর আমার সামনে থেকে। মেয়েটি আবার আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে গেল। আমি উঠে দাঁড়ালাম। কি শাকচুন্নি মেয়ে রে বাবা! ওহ সরি, পরিচয় দিতেই তো ভুলে গেছি। আমি হাবিবুর রহমান সাগর। আমি গরিব ঘরের ছেলে, অনেক কষ্ট করে শহরে পড়াশোনা করার জন্য এসেছি। আজ আমার ক্লাসের প্রথম দিন। 1 মাস আগে থেকেই ক্লাস শুরু হয়েছে, কিন্তু বাড়িতে সমস্যার জন্য আসতে পারিনি। ক্লাসের দিকে রওনা দিলাম। ক্লাসে এসে একটা বেঞ্চে বসলাম। তখনই একটা ছেলে বলল, হাই, আমি রাফি। আমি হাবিবুর রহমান, আমি গ্রাম থেকে এসেছি। তোমাকে দেখলাম হাবিবার সাথে ঝগড়া করতে। তার মানে ওই মেয়ের নাম হাবিবা? পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে শুরু করলো। আমাদের সাথে পড়ে। আমাদের কলেজের সবচেয়ে অহংকারী মেয়ে। বাবার টাকা আছে বলে কাউকে মানুষই মনে করে না। আমি গরিব বলে আমার কোনো বন্ধু নেই। এতদিন পর তোমাকে পেলাম। রাফি, তুই আমাকে তুই করে বলতে পারিস। ওকে। কিছুক্ষণ পর স্যার এলো। তোমাকে নতুন মনে হচ্ছে। এতদিন কোথায় ছিলে? জি স্যার, আমার বাড়িতে একটু সমস্যা ছিল, তার জন্য আমি গ্রামে ছিলাম। ঠিক আছে, আর যেন ক্লাস মিস না যায়। তা তোমার নাম কি? হাবিবুর রহমান সাগর। সবাই আমাকে সাগর বলেই ডাকে। পড়ায় মন দাও। আমি রাফি ক্যাম্পাসে দাঁড়িয়ে আছি। এই শয়তান ছেলে, তুই আমার নামের নকল করিস কেন? দেখেন আমি আবার কি করছি। আমার নাম হাবিবা রহমান নদী। হাবিবা তোর নামের নকল করতে যাবে কেন? তোর তো ওইটাই। তুই চুপ থাক নীলিমা। আচ্ছা, এখন বাড়ি যাওয়ার লেট হয়ে যাচ্ছে। হাবিবা নীলিমা চলে গেল। ধুর, কি একটা ঝামেলা। তুই কোথায় উঠেছিলি? আমি এক পাশের মেসেই উঠেছি, আর পার্ট টাইম একটা কাজ জোগাড় করেছি। আসলে আমরা অনেক গরিব, আব্বুর পক্ষে আমার পড়াশোনার খরচ চালানো সম্ভব না। ভালো করছিস। আমি আব্বুর চায়ের দোকান চালাই। ওহ চলি রে, আমার দুপুরের পরে কাজে যেতে হবে। ওকে চল। আমি আর রাফি হাঁটতে হাঁটতে মেসে এলাম। ভাইয়া, আপনাদের রান্না করে রাখছি। ভালো করছেন। ভাইয়েরা কি অফিস থেকে দুপুরে খেয়ে আসে? এসে খাওয়া দাওয়া সেরে আবার চলে যায়। আপনি এখন যেতে পারেন। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তখন হৃদয় ভাই এলো। সাগর, কি অবস্থা? নতুন কলেজে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা চল, এখন দুজন খাওয়া যাক, বাকিরা একটু পরে চলে আসবে। ওকে। আমি আর হৃদয় ভাই খেতে শুরু করলাম। খেতে খেতে রনি ভাই নীল এলো। তোরা দেখছিস খেতে বসে গেছিস, আমি তোদের সাথে যোগ দেই। খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে দোকানে এলাম। সেলসম্যান হিসেবে চাকরি করি। ভালো করে কাজ করবে, কখন কোনো খরিদ্দারের সাথে খারাপ ব্যবহার করবে না। আচ্ছা ভাই। যাও, কাজে মন দাও। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। ভাই, আমাকে 1 কেজি আটা আর আধা কেজি চিনি দেন। আচ্ছা ভাই, আপনি একটু অপেক্ষা করুন। আমি আটা আর চিনি খরিদ্দারকে দিলাম। ভাই, কত টাকা হয়েছে? বেশি না, মাত্র 60 টাকা হয়েছে। আপনি ক্যাশ কাউন্টারে দিয়ে দেন। আচ্ছা। কয়েক ঘন্টা কেটে গেল। হঠাৎ দেখলাম হাবিবা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আপনি কি নেবেন? আরে তুই, এই শয়তান ছেলে, এদিকে আয়। আমার জন্য 3টা আইসক্রিম নিয়ে আয়, লিচি ফ্লেভারের। আচ্ছা, আমি আইসক্রিম নিয়ে এলাম। আপনার আইসক্রিম ধরেন। আমি এই আইসক্রিম নেব না। আমি কোন আইসক্রিম নিব? তাড়াতাড়ি আমার জন্য নিয়ে আয়। জি, এখনই নিয়ে আসছি। আমি কোন আইসক্রিম নিয়ে এলাম? এগুলো আমার ব্যাগে করে দে, আর আমার জন্য একটা পেপসি নিয়ে আয়। কয় লিটারে নিয়ে আসবো? তুই আমাকে জিজ্ঞেস করছিস কয় লিটারে? তোর সাহস তো কম নয়। সাহসের কি হলো? চুপ, তুই একটা কথা বলবি না। তখনই ম্যানেজার দৌড়ে এলো। কি হয়েছে ম্যাম? আমার কাছে জিজ্ঞেস করছে কয় লিটারে পেপসি নিব। কিছু মনে করবেন না, ও নতুন এসেছে। সাগর, 250 মিলি একটা পেপসি দে। ওকে ভাই, আমি পেপসি দিলাম। হাবিবা বিল পরিশোধ করে চলে গেল। তুমি কিছু মনে করো না, এই মেয়েটি এমন বাবার টাকার অহংকার দেখায়।
আমাদের প্রতিদিনের কাস্টমার। আমাদের দোকানের সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা ওদের বাড়ি। তুমি ওর সাথে ভালো ব্যবহার করবে। ওকে ভাই। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। রাতে দোকান থেকে ফিরে এলাম। ছোট ভাই, দোকানদারের সেলসম্যানের সাথে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাই, প্যাকেটের গায়ে সব দাম লেখা আছে, তার জন্য তেমন কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়। আচ্ছা। আমি খাওয়া দাওয়া সেরে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে পড়তে শুরু করলাম। রাতে ক্লান্ত হয়ে যাই। পড়া শেষ করে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে কলেজে এলাম। কি অবস্থা তোর? ভালো। ক্লাস শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। 2 মিনিট আছে, চল ক্লাসরুমের দিকে। আমি আর রাফি ক্লাসরুমে চলে এলাম। আমরা একটা বেঞ্চে বসলাম। হাবিবা এসে কোথাও বেঞ্চ না পেয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ স্যার এলো। কি হয়েছে, তুমি দাঁড়িয়ে আছো কেন? কোথাও বসার জায়গা নেই। হাবিবুরের পাশে জায়গায় আছে, ওখানে বসো। আমি এদের মতো খ্যাত ছেলেদের সাথে বসবো না। বসো বলছি, না হলে। ওকে, বসছি। হাবিবা আমার পাশেই বসলো আর বলতে শুরু করলো, শেষ পর্যন্ত একটা ফকিরের বাচ্চার সাথে বসতে হচ্ছে। ইস, গা দিয়ে গন্ধ বের হচ্ছে। ফকিরের বাচ্চাদের সাথে বসতে হবে না। মুখে মুখে কথা। কি হয়েছে, ওখানে এত কথা হচ্ছে কেন? কিছু না স্যার। চুপ করে ক্লাস করো। এক এক করে ক্লাস শেষ করে ক্যাম্পাসে এলাম। তোর কাজ কেমন চলছে? ভালো, তবে আমি যেখানে কাজ করি সেখানেই হাবিবাদের বাড়ি। তাহলে তোকে বিরক্ত করে থাকে? আমি মেসে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর দোকানে এলাম। তুমি কাজ করতে শুরু করো, আজকে যেন কোনো ঝামেলা না হয়। ওকে। আমি কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমার কিছু জিনিস লাগবে। আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আপনি এই মেনু অনুযায়ী দেন। আমি মেনু অনুযায়ী জিনিসগুলো দিলাম। আপনি ক্যাশ কাউন্টারে বিল দিন। ওকে, আমি পরিশোধ করছি। আমি অন্য খরিদ্দারের সাথে কথা বলতে শুরু করলাম। বেশ কিছুদিন চলে গেল। এভাবে হাবিবা আমাদের সারা দিন অপমান করে থাকে, কখনো কলেজে বা কখনো দোকানে এসে। আজ থেকে কলেজের পরীক্ষা শুরু হয়েছে। সবাই পড়াশোনা শেষ করে আসছো তো? আজ কিন্তু তোমাদের পরীক্ষা। জি স্যার। স্যার প্রশ্ন দিতে শুরু করলো। প্রশ্ন পেয়ে আমি আর রাফি লিখতে শুরু করলাম। স্যার, এই প্রশ্নের উত্তর বুঝতে পারছি না, যদি একটু বুঝিয়ে দিতেন। এখন পরীক্ষার কাউকে কোনো প্রশ্ন বুঝিয়ে দিতে পারবো না, নিজের ইচ্ছায় পরীক্ষা দাও। স্যার, এক্সট্রা পেপার দেন। স্যার আমাকে পেপার এনে দিল। পরীক্ষা শেষ করে বাইরে এলাম। তুই তো ভালো পরীক্ষা দিয়েছিস, তোর রেজাল্ট অনেক ভালো হবে। এখনও অনেক পরীক্ষা বাকি আছে। এক এক করে পরীক্ষা শেষ হয়ে গেল। রেজাল্টের দিন চলে এলো। একদিন দোকানে কাজ করছি, তখন মফিজ স্যার এলো। সাগর, তুমি এখানে কি করছো? স্যার, আমি এখানে সেলসম্যানের কাজ করি। আপনার কিছু লাগবে বলুন। পরে বলছি। তুমি পড়াশোনা কখন করো? মেসেজ যেতে অনেক রাত হয়ে যায়। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। খুব ভোরে ঘুম থেকে উঠে পড়তে শুরু করি। আর যখন খরিদ্দার না থাকে তখন একটু বই পড়ি। ভালো, আমাকে এই মেনু অনুযায়ী জিনিসগুলো দাও। আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জিনিসগুলো দেওয়ার ব্যবস্থা করছি। আমি জিনিসগুলো স্যারকে দিলাম। বিল কোথায় দেব? ক্যাশ কাউন্টারে বিল দিন। স্যার চলে গেল। আমি কাজ শুরু করলাম। রাতের দিকে হাবিবা এসে হাজির হলো। এই শয়তান ছেলে, এদিকে আয়। জি, কিছু বলবেন? আমাকে এক্ষুনি আইসক্রিম আর চিপস এনে দে। কোন চিপস নিয়ে আসবো? ফকিরের বাচ্চা, তুই জানিস না আমি কোন চিপস খাই? ওকে। আমি হাবিবাকে আইসক্রিম আর চিপস এনে দিলাম। হাবিবা চলে গেল। পরের দিন কলেজে আমাদের রেজাল্ট দেওয়ার অনুষ্ঠান শুরু হলো। আমি খুব গর্বের সাথে বলছি, এই কলেজের সবচেয়ে বেশি নম্বর পেয়েছে হাবিবুর রহমান। আমি মফিজ স্যারের কাছ থেকে শুনেছি হাবিবুর অনেক কষ্ট করে পড়াশোনা করে, আর কলেজের দ্বিতীয় হয়েছে হাবিবুর রহমান। অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে গেল। আমি কিছু গিফট পেয়েছি। তোর জন্য আমি কলেজে ফার্স্ট হতে পারিনি, আমি তোকে দেখে নিব। আপনি পরের বার চেষ্টা করবেন। এত অহংকার দেখানো ভালো না। কি? আমি অহংকার করি? আমার বাপের যা টাকা আছে আমি তাই নিয়ে অহংকার দেখাবো, তাতে তোর কি? ভালো করে পড়া। ভাই, আমার এই মেনু অনুযায়ী জিনিসগুলো দেন। আচ্ছা, আমি জিনিসগুলো দিলাম। সন্ধ্যার সময় হাবিবা আর একটা ভদ্রলোক দোকানে এলো। আমাকে মেনু অনুযায়ী জিনিসগুলো দাও। আপনি একটু অপেক্ষা করুন। কি বললি তুই? আমার আব্বু অপেক্ষা করবে? তুই কিন্তু বেয়াদব হয়ে গিয়েছিস, মানুষের সাথে কেমন আচরণ করতে হয় ভুলে গেছিস।
মেনু দেখে জিনিসগুলো দিতে একটু দেরি হবে। ফকিরের বাচ্চার সাথে এরকম আচরণই করতে হয়। চুপ, একদম চুপ। সবকিছু দেওয়া হয়ে গেছে। বাবা তুমি কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি, খরিদ্দার লক্ষ্মী হয়। আমার বিল কত হয়েছে? স্যার, আপনার 10,000 টাকা হয়েছে। এ নাও, কিন্তু এত জিনিস কি করে নিয়ে যাব? আমি দোকান থেকে কাউকে দিয়ে দিচ্ছি। সাগর, জিনিসগুলো একটু দিয়ে আয়। আচ্ছা, আমি হাবিবাদের পিছন পিছন ওদের বাড়িতে এলাম। রহিম ভাই, এ ছেলের কাছ থেকে নাও। রহিম চাচা আমার কাছ থেকে জিনিসগুলো নিয়ে রাখলো। আব্বু, ওকে কয়েকটা টাকা দিয়ে দাও, ফকির মানুষ। জি, আমার কোনো টাকার দরকার নেই, আমি দোকান থেকে বেতন পাই। তাই বললে হবে না, তুমি টাকা ধরো। আমাকে মাফ করেন, আমি নিতে পারবো না। তখনই আরে সাগর, তুমি এখানে কি করছো? একটু কাজে এসেছিলাম, আমি আর কোনো কথা না বলে চলে এলাম। ইভা, তুমি ওই ছেলেকে চিনো? আঙ্কেল, সাগর আমাদের সাথে পড়াশোনা করে, কলেজে ফার্স্ট বয়। সাগর অনেক গরিব ঘরের ছেলে, গরিব বলে হাবিবা সব সময় অপমান করে। তুই চুপ থাক। কত বড় সাহস, টাকা না নিয়ে চলে গেল। কলেজে আমার জায়গা নিয়েছে। তুই আমার মেয়ে হয়ে সবার সাথে এমন আচরণ করিস ভাবতে পারছি না। গরিবরা কি মানুষ না? আমি এসে কাজে ব্যস্ত হয়ে পড়লাম। রাতের কাজ শেষ করে বাড়িতে ফিরবো, তখন সাগর, তোমার মাসের বেতন নিয়ে যাও। আচ্ছা, আমি বেতন নিয়ে মেসে চলে এলাম। এই 2 মাসের বেতন অর্ধেক টাকা বাড়িতে সংসারে খরচের জন্য। চাষ করে সংসার চলছে না, এদিকে সার কীটনাশকের অনেক দাম। পরের দিন সকালে কলেজের দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, তখনই একটা গাড়ি এসে আমাকে ময়লা পানিতে গোসল করিয়ে দিল। গাড়ি দেখে চালাতে পারো না? তখনই গাড়ি থেকে হাবিবা বেরিয়ে এলো। আমি গাড়ি দেখেই চালাই। ইস, কি দুর্গন্ধ বের হচ্ছে তোর গা থেকে। তার মানে আপনি আমার গায়ে ইচ্ছে করে ময়লা পানিতে গোসল করিয়েছেন? আমার ইচ্ছে করছে তাই করছি। দেখলাম একটা খ্যাত ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছে, পাশে পানি ছিল। থাক তুই, আমি চলি। হাবিবা হাঁটতে হাঁটতে গাড়ির দিকেই যাচ্ছিল, আমি পা দিয়ে ল্যাং মারলাম। ওরে, পড়ে গেলাম। হাবিবা আমাকে ধরলো, আমি আর হাবিবা সেই ময়লা পানিতে পড়ে গেলাম। আমাকে ছাড়েন বলছি। তুই আমাকে ফেলে দিলি কেন? বেশ করেছি, তোকে নিয়ে পড়েছি। ফাজিল মেয়ে, কি করছেন? আমি হাবিবার মুখে কাদা মেরে দিলাম। তবে রে, হাবিবা আমার গায়ে কাদা ছোড়াছুড়ি করতে শুরু করলো। আশেপাশের লোকজন আমাদের এমন অবস্থায় দেখে সবাই হাসাহাসি করছে। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হাবিবা উঠে দাঁড়িয়ে ঠাস করে পড়ে গেল। আমি হাসতে হাসতে কাদা পানিতে গড়িয়ে গেলাম। কুত্তা, তুই হাসছিস? আমি এখন কিভাবে কলেজে যাব? আমাকে আবার বাড়ি ফিরে যেতে হবে। আমি আছি মহা বিপদে। এই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মেসে গেলে রাস্তার আশেপাশের মানুষজন ভূত ভাববে। চুপ কর তুই। আমি অনেক কষ্ট করে কাদা পানি থেকে উঠে পিচ ঢালার রাস্তায় দাঁড়ালাম। থাকেন, আমি চলি। এই না না না, আমাকে আগে টেনে তোল বলছি। আমি হাবিবাকে টেনে তুললাম। হাবিবা গাড়িতে উঠে বসলো। আমি হাবিবার গাড়িতে উঠে বসলাম। হাবিবা বলল, এই শয়তান ছেলে, আমার গাড়ি থেকে নেমে যা বলছি। আপনি আমাকে ফেলে দিয়েছেন, আমি এই অবস্থায় ফিরে যেতে পারবো না। তোর জন্য আমার বাড়িতে গিয়ে গাড়ি পরিষ্কার করতে হবে। হাবিবা রাগে রাগে গাড়ি চালাতে শুরু করলো। আমি মেসের সামনে এসে পড়লাম। এবার আপনি যেতে পারেন, আমি তোকে দেখে নিব। হাবিবা চলে গেল। আমি মেসে এসে দরজায় টোকা দিয়ে দাঁড়িয়ে রইলাম। নীল দরজা খুলল। ভূত, ভূত, হৃদয় ভাই, মেসে ভূত এসেছে। ভূত আমাকে মেরে ফেলবে। নীল, আমি সাগর। হৃদয় ভাই সাগরের মতো কথা বলছে। হৃদয় ভাই, তাড়াতাড়ি আসেন। পরে যাও নাই? বুঝলাম না স্যার। প্রিন্সিপাল স্যার একটু পরে আসবে হাবিবার বিচার করতে। তোমার নামে অভিযোগ আছে, তুমি ইচ্ছে করে সাগরকে ফেলে দিয়েছ। কিন্তু আমি তো কোনো অভিযোগ দেইনি। ক্যান্টিনে স্যার ছিল, তোমরা খেয়াল করো নাই। হঠাৎ প্রিন্সিপাল স্যার রুমে এলো, সাথে হাবিবার আব্বু। আমি ভাবতে পারছি না তুই এমন কাজ করবি। এখন আমরা আপনার মেয়েকে 1 মাসের জন্য বরখাস্ত করতে চাই। প্লিজ স্যার, আমাকে বরখাস্ত করবেন না। 1.5 মাস পর ফাইনাল পরীক্ষা। তোমার আব্বুর সাথে কথা বলা হয়ে গেছে, আমি কিছু করতে পারবো না। স্যার, ওনাকে একটা সুযোগ দেন। আমি চাই না আমার জন্য কেউ কলেজ থেকে 1 মাসের জন্য বরখাস্ত হোক। দেখছো তোমার নাম এখনো সুপারিশ করছে। এটা অসম্ভব। প্লিজ স্যার, আপনি একটু চেষ্টা করুন। তুই যাকে আঘাত করছিস সে তোকে বাঁচানোর চেষ্টা করেছে। আচ্ছা ঠিক আছে হাবিবা, তোমার নামে আর কোনো অভিযোগ যেন না আসে। ওকে স্যার।
ক্লাস শেষ করে ক্যাম্পাসে এসে আমি আর রাফি একটা বেঞ্চে বসে আড্ডা দিচ্ছি। সাগর, তোর সাথে হাবিবা কথা বলতে চায়। কেন, কি কথা বলতে চাই? সরি, আমি ইচ্ছে করে ফেলে দেই নাই। আচ্ছা, আমি কিছু মনে করি নাই। আমি তো গরিব মানুষ, গরিবের কখনো আঘাত লাগে না। আমি আবারও সরি বলছি। আমরা কি বন্ধু হতে পারি? আপনি গরিবের সাথে মজা করেছেন। সাগর, আমরা সবাই মিলে বন্ধু হতে চাই। সাগর, রাজি হয়ে যা, এমনিতেই আমরা সবাই তো ক্লাসমেট। আচ্ছা, আমরা আজ থেকে ফ্রেন্ড। তুই আমাকে আপনি করে বলবি না। তোর ফোন নাম্বার দে আমার কাছে। আমার কোনো ফোন নাই, একটা ফোন ছিল বাড়িতে রেখে এসেছি, সামনের মাসে ফোন কিনবো। ওকে, চলি রে, আমার দেরি হয়ে যাচ্ছে, মেসে ফিরে কাজে যেতে হবে। আমি তোকে বাড়িতে নামিয়ে দিব, আমার সাথে চল। তার কোনো প্রয়োজন নেই। হাবিবা আর ইভা কোনো কথা না শুনে আমাকে জোর করে গাড়িতে তুলে মেসের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি বুঝতে পারছি না হাবিবা এর মধ্যে ভালো হয়ে গেল কি করে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে ওষুধ খেয়ে বিশ্রাম নিয়ে রেডি হয়ে দোকানে এলাম। এখন কেমন আছিস? গতকালের চেয়ে ভালো আছি। আমি দোকানের ভিতরে ঢুকে কাজ করতে শুরু করলাম। ভাই আমাকে 2 কেজি চিনি দেন আর কফি দেন 200 গ্রাম। আচ্ছা, আমি চিনি আর কফি এনে খরিদ্দারকে দিলাম। বিল কোথায় দিব? ক্যাশ কাউন্টারে বিল পরিশোধ করুন। আর সন্ধ্যার দিকে দোকানে হাবিবা এলো। সাগর, আমাকে আইসক্রিম দে তো। আচ্ছা, আমি এখনই নিয়ে আসছি। আর কিছু লাগবে তোর? আমার কিছু লাগবে না। হাবিবা চলে যাওয়ার পর ম্যানেজার আমার কাছে এলো। ম্যানেজার ভাই আমার কাছে বলল, কিরে, তোর সাথে হাবিবা ভালো ব্যবহার করছে কারণ কি? ভাই আমরা একসাথে পড়াশোনা করি, আমার নাকের অবস্থা হাবিবা করছে। এইবার বুঝলাম তোর সাথে ভালো আচরণ করার কারণ। ঠিক মতো কাজ করতে থাক। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। রাতে মেসে ফিরে এলাম। সাগর, আন্টি ফোন করেছিল, তোর সাথে কথা বলবে। ওহ, এনে ফোন, কথা বল। আমি নীলার কাছ থেকে ফোন নিয়ে বাড়িতে ফোন দিলাম। কেমন আছিস? অনেক ভালো আছি। কি জন্য ফোন করেছিলে? তোর তো খোঁজ খবর পাওয়া যায় না। একটা ফোন ছিল, সেটা বাড়িতে রেখে চলে গেছিস। সমস্যা নেই, আমি একটা ফোন কিনে নিব। এবার মাঠ থেকে কিছু টাকা উপার্জন হয়েছে, তোর আব্বু বলেছিল একটা ফোন কিনে দিবে। এখন দেওয়ার দরকার নেই। তখনই আব্বু বলতে শুরু করলো, আমি কিচ্ছু জানি না, আমি কিছুদিন পর কিছু টাকা পাঠিয়ে দেব আর তুই দোকানের বেতনের টাকা মিলে একটা ভালো ফোন কিনবি। আচ্ছা, এখন রাখছি। পারলে একটু বাড়িতে থেকে ঘুরে যাস। আমি ফোন রেখে দিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে শুরু করলাম। পড়া শেষ করে নাস্তা করে কলেজে এলাম। আজ একটু খুশি খুশি লাগছে। আগামীকাল বেতনের টাকা দিয়ে একটা ফোন কিনবো। সে তো ভালো। এর মধ্যে ইভা আর হাবিবা এসে হাজির হলো। কি খবর তোদের? আমরা ভালো আছি, চল সবাই ক্লাসরুমে যাওয়া যাক। তারপর আমরা সবাই মিলে ক্লাস শেষ করে যে যার গন্তব্যে পৌঁছে গেলাম। পরের দিন সকালে কলেজে এলাম। ইভা, আমাকে একটু সাহায্য করবি? কি সাহায্য লাগবে তোর? আসলে আমি একটা ফোন কিনবো। আমি তেমন ফোন সম্পর্কে বুঝি না, তুই যদি একটু সাহায্য করতিস। ওকে, চল। ও হ্যাঁ, এই ধর তোর টাকা। এটা কিসের টাকা? আমার চিকিৎসার পিছনে যে টাকা খরচ হয়েছিল সে টাকা। এটা দেওয়া লাগবে না, আমরা তো বন্ধু, তাই না? কিন্তু কোনো কিন্তু না, চল তো, তোর জন্য ফোন কিনতে চাই। আমরা 4 জন মিলে এক মোবাইলের শপে এলাম। মামা, একটা মোবাইল দেখান। ঠিক আছে, কেমন দামের মধ্যে ফোন লাগবে? 5,000 টাকার মধ্যে দেখান। এত কম দামের ফোন আমাদের দোকানে নেই, সব 10,000-এর অধিক রয়েছে। তাহলে আমাদের কিছু করার নেই। সাগর, চল অন্য দোকানে দেখি। মামা, আপনি মোবাইল দেখান, আমরা মোবাইল নিব। কিন্তু আমার কাছে এত টাকার ফোনের বাজেট নেই। 10,000 টাকা চলে গেলে আমার 10 দিন না খেয়ে থাকতে হবে। তোর কাছ থেকে আমি টাকা চেয়েছি? ওরা একটা ফোন পছন্দ করলো, আমি অর্ধেক টাকা দিয়ে দিলাম আর বাকি অর্ধেক হাবিবা দিল। এত চিন্তা ভাবনা বন্ধ কর, এখন বাড়িতে ফিরে যেতে হবে। আমি আমার পকেট থেকে সিম কার্ড বের করে মোবাইলে লাগালাম। দে, তোর ফেসবুক সাইন ইন করে দিই, আরো কিছু সেট করে দিই। আচ্ছা, আমি হাবিবার কাছে ফোন দিলাম। হাবিবা সবকিছু সেট করে দিল। এটা আমার নাম্বার, সেভ করে দিয়েছি। তারপর আমরা আড্ডা দিতে দিতে ফিরে এলাম। আমি মেসে এসে বাড়িতে ফোন দিলাম। ফোন কিনেছিস? তুমি এই নাম্বারে আজ থেকে ফোন দিবে, এটা আমার নাম্বার। ঠিক আছে। আমি ফোন রেখে দিলাম। গোসল করে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রেডি হয়ে দোকানে এলাম। এইভাবে কেটে গেল অনেক দিন।
এখন আর হাবিবা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না। মাঝে মাঝে আমরা চারজন মিলে কোথাও আড্ডা দিতে যাই। হাবিবার সাথে ফোনে কথা শুরু হয়, আর কখনো ফেসবুকে, আবার কখনো কলের মাধ্যমে কথা হতে থাকে। হঠাৎ একদিন হাবিবা আমাকে প্রপোজ করে বসলো। এটাও অসম্ভব, তোর সাথে আমার যাই হোক, তুই আমার চেয়ে অনেক ভালো কাউকে পাবি। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আমি জানি তুই গরিব, কিন্তু তুই তো মানুষ। আমি তোর কাছে অনেক আশা নিয়ে এসেছি। তা হয় না, আমি শুধুমাত্র ভালো বন্ধু। আমি কিছু জানি না, তুই আমাকে ভালোবাসবি এটাই জানি। আমাকে ভুল বুঝিস না, এসব আমার দ্বারা হবে না। তখনই হাবিবা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। আমি হাবিবাকে ছাড়িয়ে দিয়ে একটা থাপ্পড় দিয়ে বললাম, প্লিজ তুই আমাকে একা থাকতে দে। হাবিবা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে কলেজে আসছি। মাঝপথে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে ইভা বের হয়ে এলো। তুই এখন আমার সাথে যাবি? কোথায় যাব? গেলেই দেখতে পাবি। আমি আর ইভা গাড়িতে উঠে পড়লাম। গাড়ি হাবিবাদের বাড়িতে এসে রাখলো। ইভা, তুই আমাকে হাবিবাদের বাড়িতে নিয়ে আসলি কেন? ভিতরে গেলে বুঝতে পারবি। চল এখন ভিতরে যাওয়া যাক। আমি আর ইভা হাবিবাদের বাড়ির ভিতরে ঢুকলাম। হঠাৎ সোফার দিকে তাকিয়ে দেখে আমি অবাক হয়ে গেলাম। আব্বু আম্মু এখানে কি করছে? আমি তখন বললাম, তোমরা এখানে কি করছো? হাবিবার আব্বু আমাদের এখানে নিয়ে এসেছে। কি জন্য এসেছো বলবে তো? আমি বলছি, তোর বিয়েতে আসছি। আমার বিয়ে? হাবিবা, এসব কি ফান করছিস? আমি কোনো ফান করছি না। আমি আব্বুর সাথে তোর কথা বলেছি, এতেই আব্বু রাজি হয়ে গেল। কিন্তু এনাদের কোথায় পেলে? তোর ফোন থেকে নাম্বার নিয়েছিলাম, এর মধ্যে হাবিবার আব্বু এলো। কি সাগর, বিয়েতে রাজি তো? আমি বিয়েতে রাজি না, আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। সেটা আমি দেখব। প্লিজ আমাকে বিয়ে করতে বলবেন না। হাবিবা শুধু আমার বন্ধু, এছাড়া কিছু না। আন্টি, আপনি কিছু বললেন? আমার মা নেই, আজ থেকে আপনি আমার আম্মু। মা, আমি কি বলবো? আপনি একটু বোঝান ওকে, আমি ওকে ছাড়া বাঁচবো না। সাগর, তুই রাজি হয়ে যা। হাবিবা কিন্তু অনেক জেদি। ঠিক আছে, আমাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই। এখন সাগরের মতামত নিয়ে ভালো হয়। প্লিজ বাবা, তুমি রাজি হয়ে যাও। আমি হাবিবার সব ইচ্ছা পূরণ করেছি। বাবা, তুই রাজি হয়ে যা। সবার জোরাজোরিতে আমি অবশেষে রাজি হয়ে গেলাম। 2 দিন পর তোমাদের বিয়ে। আমি আর কোনো কথা না বলে চুপচাপ হাবিবাদের বাড়িতে থেকে বেরিয়ে এসে ম্যাচে এলাম। কিরে, তোকে এমন লাগছে কেন? আমি বুঝতে পারছি না কি করব। আমার বিয়ে হাবিবার সাথে। কি, তুই কি পাগল হয়ে গেছিস? ওর সাথে বিয়ে? সবার জোরাজোরিতে রাজি হয়েছি, সবাইকে ডেকে দাওয়াত দিলাম। আমরা এখনো বিয়ে করতে পারলাম না, তুই আমাদের আগে বিয়ে করেছিস। আমার কিছু বলার নাই। বুঝতে পারছি তোকে জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু আমরা বাড়িতে বলেও বিয়ে দিচ্ছে না। আমি একটু হাসলাম। আমি দুপুরে খাওয়া দাওয়া সেরে দোকানে এলাম। কি খবর ভাই? ডুবে ডুবে জল খাচ্ছিলে, ভাবলে আমি জানতে পারবো না? ভাই, আমি কিন্তু বুঝলাম না। হাবিবার সাথে তোর সম্পর্ক ছিল, তার জন্য তোদের বিয়ে হচ্ছে। আমার কোনো বিয়ে করার ইচ্ছে নেই, কিন্তু জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আব্বু আম্মুকে নিয়ে এসেছে হাবিবা। আচ্ছা, কাজ কর তাহলে। আমি দোকানের ভিতরে ঢুকে কাজ করতে শুরু করলাম। কাজ শেষে মেসে ফিরে এলাম, তখনই হাবিবা ফোন করলো। কি করো এখন? দোকান থেকে মেসে এসে শুয়ে আছি। আব্বু আম্মু কোথায়? আমাদের বাড়িতে আছে, খাইছো? না, একটু পরে খেতে বসবো। আগামীকাল আমার সাথে দেখা করবে? আমার কলেজ আছে। বিয়ের পর কলেজ দিয়ে কি হবে? সকালে আমি তোমার জন্য তোমার মেসের সামনে অপেক্ষা করব। চেষ্টা করব। আরও কিছু কথা বলে ফোন রেখে দিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো ফোনের মেসেজের শব্দে। ফোন হাতে নিয়ে দেখি হাবিবা মেসেজ দিয়েছে, শুভ সকাল, তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে এসো। আমি বুঝতে পারছি না মেয়েটা কি চায় আমার কাছে। আমার সাথে কোনো ষড়যন্ত্র হচ্ছে না তো? তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে এসে দেখি হাবিবা দাঁড়িয়ে আছে। এত দেরি করলে কেন? এমনি দেরি হয়ে গেল। চলো এখন আমরা যাই। কোথায় যাব? আমাদের বিয়ের মার্কেট করতে। রাফি আর ইভা আমাদের জন্য অপেক্ষা করছে। ধুর, ভালো লাগে না। আমি আর হাবিবা একটা রিক্সা নিয়ে মার্কেটে এলাম। বিয়ের শপিং করে একটা রেস্টুরেন্টে এসে বসলাম। অবশেষে তোমাদের বিয়ে হচ্ছে, আমি কখনো ভাবতেই পারিনি। অনেক ভালো হয়েছে, তাই না? আমরা সবাই মিলে একসাথে থাকতে পারবো। আবার খাওয়া শেষ, চলো বাড়িতে ফিরতে হবে। আমি আর হাবিবা একটা রিক্সায়, আর ওরা দুজন আরেকটা রিক্সায় আসছে। তুমি আমাকে ভালোবাসো? চুপ করে রইলাম।
কি হলো, কথা বলছো না কেন? আগামীকাল বাদে তোমার সাথে আমার বিয়ে, তুমি আমাকে ভালোবাসো না? আমি তো মহা বিপদে পড়ে গেলাম। আমি চিন্তা করে বললাম, ভালোবাসি। একদিনের মধ্যে আমাদের সম্পর্কে আর গভীর হতে থাকলো। বিয়ের দিন আমাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। বাসর রাতে আমি হাবিবার রুমে ঢুকলাম। আমি হাবিবার পাশে বসতে যাব, তখনই হাবিবা যা বলল, আমি এই কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এই তাকিয়ে আছিস কেন? আমার কথা তোর কানে যায়নি? তুমি এসব কি বলছো? আমি বুঝতে পারছি না। তুই ভাবলি কি করে তোর মতো ফকিরকে বিয়ে করে সংসার করব? আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। তোর জন্য আমার আব্বু আমাকে থাপ্পড় মারছিল। সেই দিনে নিয়ত করেছিলাম তোর জীবন আমি ধ্বংস করে দিব। তাই বলে বিয়ে করে প্রতিশোধ নিতে হবে? আজ থেকে তুই আমার কথা মতো উঠবি, বসবি। আমি তোকে তিলে তিলে ধ্বংস করে দিব। চুপ, তুই আর একটা কথাও বলবি না। আমি জানতাম তুই কিছু একটা করবি। আমি কখনো ভাবিনি এইভাবে। যা, আমার ঘুম লাগছে, তুই মেঝেতে বিছানা পেরে ঘুমিয়ে পড়। আমি এত সুন্দর বিছানা থাকতে মেঝেতে ঘুমাতে পারবো না। পারলে তুই নিচে ঘুমা। কি বললি তুই? আমি নিচে ঘুমাবো? আমার বাড়িতে আমাকেই বলছিস নিচে ঘুমাতে? আমি হেসে বললাম, এটা তোর বাড়ি কি করে হলো? আজ থেকে এটা তোর বাপের বাড়ি, আর আমার বাড়ি সেটা তোর নিজের বাড়ি। কি? আহারে, তুই জানিস না, বিয়ের পর বাবার বাড়ি কোনো নিজের বাড়ি হয় না। আমি এসব কিছু মানি না। তুই নিচে ঘুমিয়ে পড় গিয়ে, এখন আমার ঘুম পাচ্ছে। আমি বেডে উঠে একপাশে শুয়ে পড়লাম। হাবিবা রাগে রাগে একটা কোলবালিশ মাঝখানে দিয়ে শুয়ে পড়ল। আমাকে প্রতিশোধ নিতে বিয়ে করে নিজে ভুল করছিস, পরে বুঝতে পারবে আমি কি জিনিস। সকালে ঘুম থেকে উঠে দেখি হাবিবা গোসল করে রুমে এসেছে। তুই এইভাবে আমার দিকে তাকিয়েছিস কেন? লুচ্চা কোথাকার বদমাইশ! আমি যদি হয় তাহলে তুই আমার বউ, তাহলে তুই একটা কুত্তা। রাতে আমাদের মাঝে কিছুই হয়নি, কিন্তু তুই গোসল করছিস কেন? চুপ! সকালে গোসল না করলে সবাই সন্দেহ করবে। আর শোন, আমাদের মাঝে বর্বর সম্পর্ক নেই, এইটা যেন কেউ জানতে না পারে। আমি কিছু না বলে চুপচাপ বেড থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। কাজের লোক এসে নাস্তা করতে ডাকলো। আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। আমি যাব না। তোমরা আমাকে রেখে যাবে? আজ থেকে তুমি এখানে থাকবে, আমার সাথে ব্যবসা দেখাশোনা করবে। কিন্তু আমার পড়াশোনার কি হবে? বিয়ের সাথে কথা হয়েছে, পড়াশোনার পাশাপাশি ব্যবসা দেখাশোনা করবি। কোনো কিন্তু না, আব্বু তো বলছে পড়াশোনা করতে। আমরা বিকেলের দিকে বাড়িতে রওনা দিব। আমিও তোমাদের সাথেই যাব। নতুন বউ বাড়িতে যাবে না, তাই কি কখনো হয়? আমি হাবিবাকে চোখ টিপ দিলাম। আচ্ছা, তোমরা সবাই বিকেলের দিকে রওনা দাও। লোকজন কি বলবে? মেয়েকে শ্বশুর বাড়িতে নিয়ে গেল না। কিন্তু আব্বু। কোনো কিন্তু নেই, এখন থেকে রেডি হয়ে নে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনাকে কিছু ব্যবস্থা করতে হবে না। ঠিক আছে। আমি মনে মনে বললাম, বুঝবে এবার কত ধানে কত চাল। বিকেলের দিকে সবাই মিলে বাস স্ট্যান্ডে এলাম। তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস? আমরা বাসায় যাব? হ্যাঁ, আমরা বাসে যাব। তোর বাপের মতো তোর বরের টাকা নেই। আমি বাসে যেতে পারবো না। আমি আব্বুকে ফোন দিয়ে গাড়ি পাঠিয়ে দিতে বলছি। তোর বরের যতটুকু সামর্থ্য আছে আমি তাই করছি। বাস উঠ বলছি। বাস ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। আমি যাব না। আমি হাবিবাকে কোলে তুলে নিয়ে বাসে নিয়ে বসলাম। চুপ করে থাকবি, কোনো আওয়াজ করলে লাথি দিয়ে ফেলে দেব। আমি জানালায় বসবো। আমি হাবিবাকে জানালার সিট ছেড়ে দিলাম। হাবিবা চুপচাপ বসে রইল। বাস ছেড়ে দিল। হাবিবা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল আমার কাঁধে। পরের দিন ভোরে বাস এসে পৌঁছালো। হাবিবা ওঠো, আমরা চলে এসেছি। আমরা সবাই বাস থেকে নেমে পড়লাম। বাহ, অনেক সুন্দর গ্রাম। আম্মু, আমাদের এখান থেকে বাড়ি যেতে কতক্ষণ লাগবে? 5 মিনিট হাঁটলেই আমাদের বাড়ি চলে আসবে। আচ্ছা। সবাই মিলে হাঁটতে হাঁটতে বাড়িতে এলাম। এটা আমাদের বৌমা, আমার খুব পছন্দ হয়েছে। হাই ভাবি, আমি আপনার একমাত্র ননদ। আমি হলাম নীলিমা। সবাই মিলে হাবিবাকে রুমে নিয়ে গেল। আমার বউ এসেছে শুনে পাড়ার লোকজন বউ দেখতে এলো। হাবিবা, তোকে সবাই দেখতে এসেছে, একটু বাইরে চল। কি আছে আমার দেখার? তোদের গ্রামের সবার কি কোনো কাজ নেই? গ্রামের নতুন বিয়ে হলে সবাই নতুন বউ দেখতে আসে। ওকে, যাচ্ছি। হাবিবাকে নিধি বাইরে নিয়ে এলো। আমি চুপচাপ বসে আছি। হাবিবা সবার সাথে হেসে হেসে কথা বলছে, মনে হচ্ছে সবাইকে আপন করে নিয়েছে। বিকেলের দিকে নিধি আমার কাছে এলো। ভাইয়া, ভাবি বলছিল আমাদের গ্রাম ঘুরতে চায়। তো আমি কি করব? আমি ভাবিকে নিয়ে যাই, আমি আর আমার বান্ধবীরা সাথে থাকবে। নিয়ে যা, কিন্তু তোর ভাবের সাথে কোনো ফাজলামি করবি না, ওকে খেয়াল রাখবি। ওরা সবাই চুরি করে বউকে খাওয়াবো, এটা ভাবতে কেমন লাগে?
আমি রাস্তা কাকাকে দেখলাম খেজুরের গাছ কাটতে যেতে। আরে আমার মনে ছিল না, চল আমাদের গাছ থেকে রস পেড়ে নিয়ে যাই। আবিরদের গাছের নিচে এলাম। গাছে উঠবে কে? আমি উঠছি, যতই হোক ভাবি তো আমার। আমি মনে মনে বললাম, তোদের ভাবি যে কি জিনিস বুঝতে পারছিস না, আমি জানি সেটা। কিরে ওঠ। আবির গাছে উঠে খেজুরের রস পেড়ে নিচে আনলো। আমরা তিনজন মিলে রস খেয়ে ভার আবার ঠিক মতো করে বসিয়ে দিয়ে এলাম। এক ভার রস নিয়ে বাড়িতে এলাম। কিরে, তোরা রস কোথায় পেলি? সত্যি করে বল। চাচি বিশ্বাস করেন, এটা আমাদের গাছের রস। ঠিক আছে, বিশ্বাস করলাম। তোর আব্বু বাড়িতে এসে বলছিল বৌমার জন্য খেজুরের রস পেড়ে আনতে। ভালোই তো হলো। আমি গ্লাসে করে রস নিয়ে রুমে এলাম। হাবিবা একা একা বসে আছে। এই নে খেজুরের রস। আমি এসব খাই না, আমার ভালো লাগছে, আমি বাড়িতে যাব। বাড়িতে যাবি মানে? এটা তোর বাড়ি এখন থেকে। রস খেয়ে নে, টাটকা রস গাছ থেকে পেড়ে নিয়ে আসছি। আমি জোর করে খাইয়ে দিলাম। তুই এটা কি করলি? হাবিবা মনে মনে বলতে শুরু করলো, বাহ, দারুণ খেতে, আরও খেতে ইচ্ছা করছে, কিন্তু হারামিটা অন্য কিছু মনে করবে। আরেক গ্লাস দেই? আমি খাবো না বললাম না। আমি এক গ্লাস রস ঢেলে রেখে বাইরে এলাম। আমরা বাড়িতে গেলাম, সকালে দেখা হবে। আচ্ছা, রাতের খাওয়া দাওয়া সেরে রুমে এসে দেখি গ্লাস ফাঁকা। তুই এমন করে তাকিয়ে আছিস কেন? মেয়ে মানুষ কখনো দেখিসনি? অমনি তাকিয়ে আছি। আমি বেডের পাশে শুয়ে পড়লাম। তুই নিচে ঘুমা, আমি উপরে ঘুমাবো। আমি পারবো না, তুই পারলে নিচে ঘুমিয়ে পড়। হাবিবা রাগে রাগে আমার পাশে শুয়ে পড়ল। হাবিবা ভাবতে শুরু করলো, কি করে প্রতিশোধ নেওয়া যায়। প্রতিশোধ নিতে পারছি না, উল্টো আমার উপর প্রতিশোধ নিচ্ছে। আমাকে আরও ভাবতে হবে কি করে সাগরের উপর প্রতিশোধ নিব। হাবিবা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। হাবিবা এখনো ঘুমিয়ে আছে। ঘুমানো অবস্থায় হাবিবাকে অনেক মায়াবী লাগে। হঠাৎ হাবিবা চোখ খুলে তাকালো। এই, তুই আমার দিকে এভাবে তাকিয়েছিলি কেন? এমনি দেখছিলাম আমার বউটাকে কেমন করে ঘুমাচ্ছে। কে তোর বউ? তুই ভাবলে কি করে আমি তোকে স্বামী হিসেবে মেনে নিব? নবাবজাদি ঘুম থেকে উঠে বাড়ি ঝাড়ু দিয়ে গিয়ে। কি? আমি বাড়ি ঝাড়ু দিব? আমাকে দেখে তোর কাজের লোক মনে হয়? তোকে দেখে মনে হয় রাজকন্যা। এনে ঝাড়ু, এবার সারা বাড়ি ঝাড়ু দে। তখন আম্মু রুমে এলো। সাগর, বৌমার হাতে ঝাড়ু কেন? দেখো না আম্মু, আপনার ছেলে আমাকে ঘুম থেকে উঠিয়ে জোর করে ঝাড়ু ধরিয়ে দিয়েছে আর বলছে সারা বাড়ি ঝাড়ু দিতে। কি, তোর এত বড় সাহস? বৌমা, ঝাড়ুটা দাও তো। আমি রুম থেকে দৌড়ে বের হয়ে এলাম। আম্মু, আপনার ছেলে আমাকে একদমই দেখতে পারে না, আমাকে শুধু বকা দেয়। আচ্ছা, হচ্ছে তোর ব্যবস্থা। তুই বেড থেকে উঠে হাত মুখ ধুয়ে নাও, তোমার নাস্তা দিচ্ছি। আচ্ছা। হাবিবা হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসলো। ভাবি, ঢাকা দেখতে কেমন? অনেক বড় বড় দালান কোঠা। তুমি আমার সাথে যাবে? এই তো সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি তোমাকে ওখানে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব। এই কয়েকদিনের পর আমি আর হাবিবা ঢাকায় ফিরে এলাম। নিধিকে নিয়ে এসেছে হাবিবা। আমি কোনো কথা বলতে পারিনি। আব্বু আম্মুর সামনে আমি দোকানে এলাম। আমি ভাবলাম তুই আর কাজে আসবি না। ভাই, আমি গরিব মানুষ, আমার শ্বশুর ধনী, কিন্তু আমার কি করার আছে? লোকজনে খারাপ কিছু ভাববে তো। আমার কিছু যায় আসে না। আমাকে বলেছিল ব্যবসা সামলাতে। তোর ইচ্ছা কি করবি সেটাই। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কাজ শেষে শ্বশুর বাড়িতে এলাম। কোথায় ছিলি এতক্ষণ? আমি দোকানের কাজে ব্যস্ত ছিলাম। তুই চাইলে আমি কালকে মেসে ফিরে যাব। মেসে ফিরে যাবি মানে? আমি ঘর জামাই হিসেবে থাকতে পারবো না। তুই আমাকে খেলার পুতুল মনে করিস, যে খেলা শেষ হয়ে গেলে ফেলে দিলাম? তাছাড়া তুই কি, আমি তোকে যেমন নাচাবো তেমনই নাচতে বাধ্য। হাবিবা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি চুপচাপ শুয়ে রইলাম। হঠাৎ করে দেখলাম হাবিবা চোখ মেলে তাকালো আমার দিকে, সাথে সাথে ছেড়ে দিল। আমি ইচ্ছে করে জড়িয়ে ধরিনি, বিদ্যুৎ চমকানোর শব্দে ভয়ে জড়িয়ে ধরেছি। তোকে জড়িয়ে ধরতে আমার বয়ে গেছে। থাক, দিনের বেলায় বাঘিনী আর রাতের বেলায় ম্যাও ম্যাও করিস। তুই বললি আমি বিড়াল? তুই কি তুই তুই একটা খাটাস। সকাল সকাল তোর শুরু হয়ে গেল, সারা দিন ঘ্যান ঘ্যান করবি। আমি তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে ফ্রেশ হতে চলে গেলাম। আমার মনে হয় তোকে গলা টিপে ধরি। আমি ফ্রেশ হয়ে বের হলাম। নে, এইবার আমাকে গলা টিপে ধরে মেরে ফেল। আমি তোকে তিলে তিলে মারবো। এই কথা বলে হাবিবা বাথরুমে ঢুকলো। কিছুক্ষণ পর হাবিবা ফ্রেশ হয়ে এলো। নিধির পড়াশোনা করছে তো। এইসব তোকে না ভাবলেও চলবে।
নাস্তার টেবিলে চল, আব্বু এতক্ষণ চলে আসছে। আমি আর হাবিবা নাস্তার টেবিলে এলাম। হাবিবা নিজেকে স্কুলে ভর্তি করালে, কিন্তু একটা ভালো কোচিং সেন্টারে ভর্তি করাতে হবে। আচ্ছা, ছুটির পর কোনো কাজ আছে? একটু মার্কেটে যেতাম কিছু কেনাকাটার জন্য। ওকে। আমি রুম থেকে বের হয়ে এলাম, অফিসের গাড়ি নিয়ে কাজ দেখতে এলাম। রহিম ভাই, আপনার কাজ কেমন চলছে? ভালোই হচ্ছে, চলুন আমি আপনাকে ঘুরিয়ে দেখাই। চলুন। আমি কাজ দেখে গাড়ির কাছে এলাম। স্যার চলুন। আপনি অফিসে চলে যান, আমার কাজ আছে। আমি একেবারে বাড়িতে ফিরবো। ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেল। আমি রাফিকে ফোন দিলাম। তোর তো খোঁজই পাওয়া যায় না। হাবিবাকে দেখলাম আজ কলেজে আসতে। একটু কাজে ব্যস্ত। তুই এখন কোথায় আছিস? দোকানে আছি। থাক, আমি আসছি। আমি একটা রিক্সা নিয়ে রাফিকে নিয়ে মার্কেটে এলাম। তখনই শ্বশুর আব্বার ফোন এলো। তুমি তো চলে গেলে, আমার মনে ছিল না তোমার কাছে টাকা নেই। টাকা নিয়ে গেলে না? আব্বা, আমার কাছে কিছু টাকা আছে, এতে কেনাকাটা হয়ে যাবে। আচ্ছা। আমি আর রাফি মার্কেটে জামা প্যান্ট দেখছি, হঠাৎ এভাগে দেখলাম। তুই এখানে কি করছিস? আমার জন্য মার্কেট করতে এসেছি আমি, হাবিবা আর নিধি। ও আচ্ছা, সাগরের জামা কাপড় পছন্দ করে দে। আমি করতে পারবো না, হাবিবাকে বল। কি হয়েছে? তুমি এখানে কি করছো? তেমন জামা কাপড় নেই, তাই কেনাকাটা করতে এসেছি। আর তারপর হাবিবার একটা জামা প্যান্ট পছন্দ করলো। আমি ক্যাশ কাউন্টারে বিল পরিশোধ করতে এলাম। আপনার 15,000 টাকা বিল হয়েছে। কিছু কম নেন। ছাড় দিয়ে 15,000 টাকা হয়েছে। আমি পকেট থেকে বের করে দেখি 10,000 টাকা আছে। এই টাকা আমার চলতে হবে। এই টাকা খরচ করলে আমি কি আর করবো সারা মাসে? কি হয়েছে? বিল দাও। আমার কাছে টাকা কম পড়েছে। আমি দিচ্ছি। তোমার কাছে আবার কবে টাকা থাকলো? থাক, দেওয়া লাগবে না। আমি কিছু জামা কাপড় বাদ দিছি। তার কোনো দরকার নেই। হাবিবা সব বিল পরিশোধ করলো। আমি কিছু বললাম না, জানি বলে কোনো লাভ নেই। একটা রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া সেরে আমি বিল পরিশোধ করে বাড়িতে এলাম। নিধি, যা তোর রুমে গিয়ে পড়াশোনা কর, রেজাল্ট খারাপ হলে খবর আছে। আচ্ছা। তোর কোচিং সেন্টারে কি করে যাবি? ভাবি ড্রাইভারকে বলছে আমি যখন খুশি গাড়ি নিয়ে বের হতে পারবো, আর তাছাড়া আমাকে একটা গাড়িও দেবে বলছে। আচ্ছা, আমি ভাবলাম নিধিকে সব কিছু দিচ্ছে, কিন্তু আমি কিছু বললে আমার উপর নির্যাতন শুরু। হঠাৎ হাবিবা এসে আমাকে বলল, খেতে চলো, সবাই তোর জন্য অপেক্ষা করছে, খেয়ে আমাকে উদ্ধার কর। যা, আমি দেখছি। আমি খাওয়ার টেবিলে এলাম, একটা চেয়ার টেনে বসলাম। কাল আমাদের অফিসে প্রজেক্ট নিয়ে কিছু উপস্থাপনা করতে হবে। আচ্ছা। কি হলো? তুমি কি ভাবছো? কই কিছু না। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে গিয়ে সোজা ছাদে চলে এলাম। ছাদে এসে একটা চেয়ারে বসে রাস্তার কোলাহল দেখছি। মানুষ ছুটে চলে এক জায়গা থেকে অন্য জায়গায়। অনেক রাত পর্যন্ত ছাদে বসে রইলাম। ছাদ থেকে নেমে সামনের রুমে এসে দেখি রুমের ভিতর থেকে দরজা লাগানো। আমি দরজা ধাক্কা দিলাম বেশ কিছুক্ষণ ধরে, কিন্তু হাবিবা দরজা খুলল না। আমি ফোন দিলাম। কি হয়েছে? তুই দরজা ধাক্কা দিচ্ছিস কেন? আর এত রাতে আমায় ফোনে দিয়েছিস কেন? আমি রুমের ভিতরে যাব, আমার ঘুম পাচ্ছে। যেখানে ছিলিস সেখানে ঘুমা গিয়ে। আমি দরজা খুলবো না। তুই যদি আরেকবার বিরক্ত করিস তোর খবর আছে। কিন্তু আমি কোথায় ঘুমাবো? হাবিবা কিছু না বলে রাগে রাগে ফোন কেটে দিল। আমি নিচে এসে সোফায় শুয়ে পড়লাম। প্রচুর ঠান্ডা পড়েছে, আমার কাছে কিছুই নেই। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো শ্বশুর আব্বার ডাকে। তুমি এখানে ঘুমিয়ে আছো কেন? আসলে আব্বা, রাতের বেলায় পানি খেতে এসেছিলাম, সোফায় বসে পানি খাচ্ছিলাম, হঠাৎ ঘুমিয়ে পড়েছি। যাও, ফ্রেশ হয়ে নাস্তা করে এসো। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। রাতে কেমন ঘুম হলো? মজা নিচ্ছিস আমার সাথে? রাতে ঠান্ডায় জমে গেছি। বাহ, খুব ভালো হয়েছে। গরিবদের শীত বলে কিছু নেই দেখছি না। এত শীতেও তারা রাস্তায় ঘুমিয়ে পড়ে। আমি গরিব, এটাই আমার পরিচয়। শোন, মানুষের টাকা থাকলে কিন্তু সুখী হয় না। আমি সুখ টাকা দিয়ে কিনবো। আমার বাবার অনেক টাকা। এত অহংকারী হওয়া ভালো না। টাকা তোমার আব্বুর আছে, কিন্তু তোমার বরের ততটুকু সামর্থ্য নেই। তুই আমার কিসের স্বামী? আমি তোকে মানি না। আমি যা বলবো তাই করবি। থাকিস তো ঘর জামাই। আমি কিছু না বলে নাস্তার টেবিলে এলাম। এইভাবে কেটে গেল কয়েক মাস। হাবিবার জন্মদিন চলে এলো, সারা বাড়ি সাজানো হলো। কি রে, আর কত সাজবি? দেখা যাক বাড়ি কত দূর সাজানো যায়। এইদিকে একটু ফুল দিয়ে সাজালে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, আমি আর রাফি ফুল সাজানো শেষ করলাম। রাতের দিকে হাবিবা কেক কাটলো। আব্বু, হা করো। আমাকে কেন? জামাইকে আগে দে। তুমি খাও। তারপর হাবিবা আর তার আব্বুকে খাইয়ে দিল। হাবিবা এক এক করে সবাইকে খাইয়ে দিল, কিন্তু আমাকে দিল না। আমি কিছু মনে করিনি। এটা কি হলো? তোকে কেক দিল না? আরে হ্যাঁ, আমি কেক খাই না।
এই জন্য আমাকে খেতে দেয়নি। তুমি আত্মীয় স্বজনদের খাওয়ার দিকে খেয়াল করো। আচ্ছা, আমি লোকজনকে খাইয়ে দিলাম। পার্টি শেষ করে আমি খেতে বসলাম। ভাইয়া, ভাবি তোকে ডাকছে। তোর ভাবি কোথায় আছে? সাদে আছে। আচ্ছা তুই যা, আমি একটু পরে যাচ্ছি। আমি খাওয়া দাওয়া সেরে ছাদে এলাম। আসছে এখন। এই কুত্তা তোকে কখন আসতে বলছি? আমার ক্ষুধা লেগেছিল, তাই খেতে বসেছিলাম। ফকিররা তো এমন ভালো ভালো খাবার চোখে দেখে না, দেখলে খেতে চাই। নে, এটা খা। কি এটা? ভিয়ার খেতে অনেক ভালো লাগে। এটা তুই কখনো চোখেই দেখিস নাই? আমি এসব খাবো না। হাবিবা আমাকে জোর করে ধরে অর্ধেক খাইয়ে দিল। খেতে ভালো না? আমি কোনো দিন খাইনি, একটু খেয়ে দেখি। হাবিবা অর্ধেক খেয়ে নিল। আমি নেশায় আসক্ত হয়ে পড়লাম। নেশার ঘরে বলতে শুরু করলাম, তুমি আমাকে এমন কষ্ট দাও কেন? তোমাকে কষ্ট দিতে আমার ভালো লাগে। তুমি আমাকে কোলে নিয়ে চাঁদ দেখবা? আমি হাবিবাকে কোলে তুলে চাঁদ দেখিয়ে রুমে এলাম। চলো না, আমরা স্বামী স্ত্রী হয়ে যাই। আমি হাবিবাকে জড়িয়ে ধরে আছি। যা দুষ্টু, তোমার মুখ কিছুই আটকায় না। আমি লাইট নিভিয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠে চিল্লির জন্য ঘুম ভাঙলো। তুই আমার সাথে কি করেছিস? সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে কিছু নেই। শেষ পর্যন্ত তুই আমাকে... রাতে কি হয়েছে আমার মনে নেই। আমার গায়ের কাপড় কোথায় গেল? আমি জানি না, আমার বিশ্বাস হচ্ছে না তুই আমার এত বড় সর্বনাশ করলি। হাবিবা দিল আমাকে একটা লাত্তি। সোজা পড়ে গেলাম বেডের নিচে। সেখানে জামা কাপড় পেলাম, তাড়াতাড়ি পরে নিলাম। তুই রাতের বেলা যদি আমাকে জোর করে মদ না খাওয়াইতি তাহলে এমন হতো না। আমি কি জানতাম তুই আমার এত বড় ক্ষতি করবি? আমি তোর কি এমন ক্ষতি করেছি? আমি তোর স্বামী। এই কথা বলায় হাবিবা এসে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে শুরু করলো। আমি আজকে ডক্টরের কাছে গিয়ে কথা বলবো। আমি তোর মতো অমানুষের বাচ্চাকে চাই না। প্লিজ কিছু করিস না। তুই যা বলবি আমি তাই শুনবো। এখনই তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমাকে মুক্তি দে। আমি রুম থেকে বের হয়ে এলাম। আসার সময় দরজায় শ্বশুর আব্বার সাথে দেখা। আমি কারোর সাথে কোনো কথা না নিয়ে নিধিকে নিয়ে বাড়িতে বের হয়ে এলাম। ভাইয়া, কি হয়েছে? তুই আমাকে এইভাবে নিয়ে আসলি কেন? আমি ঘরজামাই হিসেবে থাকতে পারবো না, তাই চুপচাপ আমার সাথে চলো। শহরে অনেক খোঁজাখুঁজির করে একটা বাসা পেলাম। তারপর আব্বু আম্মুকে বাড়ি থেকে আসতে বললাম। কিছুদিনের মধ্যেই একটা ভালো একটা চাকরি জোগাড় করে নিলাম। এর মধ্যে শ্বশুর অনেক অনুরোধ করেছে বাড়িতে ফিরতে, কিন্তু আমি আর ফিরবো না। এইদিকে কিছুদিন পর হাবিবা ডাক্তারের কাছে এলো। পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারছি আপনি মা হতে চলেছেন। আমি এই বাচ্চা নিব না। আপনি 3 মাস পর আমাদের কাছে আসেন, তখন আমার বাচ্চা নষ্ট করব। ওকে। 3 মাস হয়ে গেল, আমি কোনোদিন হাবিবার খোঁজ নেইনি। হাবিবার সাথে আব্বু আম্মুর সাথে কথা হয়। বাচ্চা নষ্ট করার সময় চলে এলো। তুই এটা কি করতে চাইছিস? আমি কি করছি বল? আঙ্কেল বলল তুই নাকি বাচ্চা নষ্ট করতে চাস। দেখ, সাগরের সাথে মিটিয়ে নে। না, আমি বাচ্চা নষ্ট করব না। দেখো না, আমার দুষ্টু বাবুটা আমাকে লাথি মারছে, রাতে আমাকে জ্বালাতে থাকে। ও মা, তাই নাকি? ভালো করছিস। বাচ্চা নষ্ট করলে কিন্তু আল্লাহ তোকে ক্ষমা করবে না। আমি নিজেকে সবসময় কাজের মধ্যে ডুবিয়ে রাখি। অনেক কষ্টের পর একটা ভালো চাকরি জোগাড় করা কম সহজ কথা না। রাতের খাওয়ার সময় টেবিলে বসে আছি। অনেকদিন হলো বৌমার সাথে রাগারাগি করেছিস, এখন মিটমাট করে নিলে হয়। দেখো আম্মু, হাবিবার কথা আমার সামনে বলবে না। তুই তো কিছুই বলিস নাই। কি হয়েছে তোদের দুজনের মধ্যে? আমাদের কাউকে ওই বাড়িতে যেতে দিস না। ভাই, জানিস আমার না একটা ভাইপো হবে। তো আমি কি করব? সারাদিন কাজ শেষে বাড়িতে এসেও শান্তি নেই। বৌমাকে একটুও দেখে আসি আমরা। খবরদার, ওই বাড়িতে যাবে না। আমি ভাত না খেয়ে উঠে চলে এলাম রুমে। আমি হাবিবাকে ভালোবাসি, কিন্তু তার অহংকারের জন্য আমি বলতে চাই না যে মা তার নিজের বাচ্চাকে নষ্ট করার কথা বলে, তাকে আমি সহ্য করতে পারি না। তখন রাফির ফোন এলো। কি রে, কেমন আছিস? এই তো ভালো আছি। তোদের খবর কি? চলছে কোনো রকম। পরীক্ষার সময় এসে গেছে। দেখলাম তো, কাল গিয়ে ফর্ম পূরণ করে আসব। ঠিক আছে। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নাস্তা শেষ করে বাড়িতে বের হলাম কলেজের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে চলে এলাম। কি অবস্থা তোর? ভালো, তাড়াতাড়ি চল, লাইনে দাঁড়াতে হবে। তখনই হাবিবা আর ইভা এসে হাজির হলো। আমি ওখান থেকে সোজা চলে এলাম। ইভা অনেকবার ডেকেছিল, কিন্তু আমি উত্তর দেইনি। কি রে, তুই এমন করে চলে আসলি কেন? এমনি আমার ভালো লাগছিল না। আমি অহংকারীদের সহ্য করতে পারি না। জানি না তোদের দুজনের কবে মিল হবে।
আমি পরীক্ষার পেপার জমা দিয়ে চলে এলাম বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। এবার রুমে এসে শুয়ে পড়লাম। হঠাৎ ফোন বেজে উঠলো, তাকিয়ে দেখি ইভা ফোন দিয়েছে। তুই তখন এমন করে চলে গেলি কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তুই আজ আমার সাথে সন্ধ্যায় দেখা করবি। আমার সময় নেই। আমি কিছু জানতে চাই না, আমি বলছি তুই আমার সাথে দেখা করবি, এটাই ফাইনাল। ইভা ফোন কেটে দিল। আমার এসব কিছু ভালো লাগছে না। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইভার সাথে দেখা করতে এলাম। তোদের মধ্যে কি হয়েছে আমাকে একটু খুলে বল তো শুনি। আমাদের মধ্যে কি হবে? কিছুই হয়নি। ফাজলামি করিস না। তুই বাড়ি থেকে চলে গেলি কেন? হাবিবার সাথে ভালো সম্পর্ক ছিল তোর। দেখ, ওই অহংকারী মেয়ের কথা আমার সাথে বলবি না। আমার সাথে বন্ধুত্ব আর বিয়ে করছে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। ভালো করে বুঝিয়ে বলতো শুনি। শোন তাহলে, আমি এক এক করে সব কথা ইভার সাথে বললাম। আমি বুঝতে পারছি না, সামান্য থাপ্পড় মেরেছিল, তার জন্য তোর উপর এমন প্রতিশোধ নিতে হবে? আসলে ও টাকার জন্য অন্ধ হয়ে গেছে। সব তো শুনলি, তুই বল আমি ওই বাড়িতে কি মুখ নিয়ে যাব? সব দোষ আমার। যদি সেই দিন তোকে জোর না করে নিয়ে আসতাম তাহলে এমন হতো না। আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম। আরে ধুর, এটা আমার কপালে লেখা ছিল। আমি কিছু মনে করিনি। বেবিটা কেমন আছে? বেবি অনেক ভালো আছে, ডাক্তারের কথা মতো চলছে হাবিবা। আচ্ছা, আমি উঠি, আমার কাজ আছে। ওকে। আমি রেস্টুরেন্টের বাইরে এসে একটা রিক্সা নিয়ে বাড়িতে এলাম। আমি তোর খাবার বাড়ছি, এসে খেয়ে যা। আমি বাইরে থেকে খেয়ে আসছি, তোমরা খেয়ে নাও। আমি রুমে এসে শুয়ে পড়লাম। আমার শ্বশুর মাঝে মাঝে আমার কাছে ফোন করে খোঁজ খবর নেয়। সবার সাথে হাবিবার কথা হয়, কিন্তু আমাকে জানায় না। এভাবে কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন আমি অফিসে কাজ করছি, তখন ম্যানেজারের ফোন এলো। স্যার, আপনি এখনই ইবনে সিনা হাসপাতালে চলে আসেন। বড় স্যারের হার্ট অ্যাটাক করেছে। আমি এখনই আসছি। আমি অফিস থেকে বের হয়ে সোজা হাসপাতালে এলাম। ডাক্তার, আমার শ্বশুর এখন কেমন আছে? অনেক ভালো আছে। তিনি অনেক চিন্তা করে যার ফলে এটা হয়েছে। আমি কি এখন দেখা করতে পারি? জি, দেখা করতে পারেন। আমি রুমে ঢুকলাম, দেখলাম হাবিবার চোখে পানি। শ্বশুরের পাশে বসে আছে। আমাকে দেখে বাইরে বের হয়ে গেল। আব্বা, এখন কেমন লাগছে? তুমি আসতো বাবা, আমি আর পারছি না। আমি তোমার জীবন নষ্ট করে দিলাম। আব্বা, এইসব কথা কি বলছেন? বাবা, তুমি আমার কথা রাখবে? শুনি, বলেন শুনি, কিন্তু আমাকে বাড়িতে ফিরে যেতে বলবেন না। আচ্ছা, বাড়িতে ফিরতে বলবো না। আমি অফিস সামলাতে পারছি না, আমার অনেক বয়স হয়ে গেছে। তুমি অফিসে বসো, তোমার হাতে ধরে বলছি। হাত ধরে আমাকে ছোট করবেন না, আমি আপনার কথা মেনে নিলাম। শোনো, আমি একটা শান্তি পেলাম, এবার শান্তিতে মরতে পারবো। এসব বাদ দেন, আপনি বিশ্রাম নেন, আমি বাইরে যাচ্ছি। আমি রুম থেকে বের হয়ে এসে দেখি আমাদের বাড়ির সবাই হাজির হয়েছে। হাবিবা আম্মুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছি। তো শাশুড়ি কেমন দেখলি? আগের চেয়ে অনেক ভালো আছে। তোমরা কি করে জানলে? চুপ থাক, বলতে হবে না। কি বলেছে আমি বুঝতে পারছি। কিছুদিন পর শ্বশুরকে হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দিলাম। আমি চাকরি ছেড়ে দিয়ে শ্বশুরের কথা মতো অফিস দেখাশোনা শুরু করলাম। এইভাবে 2 মাস কেটে গেল। হঠাৎ খবর এলো শ্বশুর আব্বার আবার অনেক শরীর খারাপ থাকে, হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তাড়াতাড়ি করে হাসপাতালে এলাম। রোগী আপনার সাথে কথা বলতে চায়, রোগীর অবস্থা খারাপ। আচ্ছা, আমি রুমে ঢুকলাম, এসে শ্বশুর আব্বাকে পাশে বসলাম। ডাক্তার বলেছে আমি বাঁচবো না। তুমি আমার মেয়েকে দেখে রাখো, আমি চাই তুমি আমার মেয়েকে মানুষ বানিও। আব্বা, আমি চেষ্টা করব। কিছুক্ষণ পর শ্বশুর আব্বা মারা গেল। সন্ধ্যার দিকে মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ করে আমি বাড়িতে এলাম। আব্বু, আম্মু আর নিধি ওই বাড়িতে রয়ে গেল। অফিসে 2 দিনের ছুটির ঘোষণা করে দিলাম। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। খাওয়ার জন্য বাড়ির বাইরে যাওয়ার জন্য দরজা খুলেছি, তখনই দরজা খুললো, দেখে রাফি দাঁড়িয়ে আছে, হাতে টিফিন ক্যারিয়ার। আমি বললাম, তুই এখানে? ভেতরে চল, তারপর বলছি। ওহ, আয় ভিতরে আয়। আমি আর রাফি ভিতরে ঢুকে সোফায় এসে বসে পড়লাম। আম্মু তোর জন্য কিছু খাবার পাঠিয়েছে, সারাদিন তুই কিছুই খাস নাই। ভালো করছিস। আমি বাইরে খেতে যাচ্ছিলাম, তখনই তুই চলে এলি। তুই খাবার টেবিলে বস, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি টেবিলে বসলাম। রাফি খাবার বাড়তে শুরু করলো। এত খাবার আমি একা খেতে পারবো না, তুই আমার সাথে খেতে বস। ঠিক আছে। আমরা দুজন খাওয়া দাওয়া সেরে সোফায় এসে বসলাম। তোর তো কোনো চাকরি নেই। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তোর চাকরির ব্যবস্থা করতে পারি নাই। থাক, সমস্যা নেই। তুই আমাদের অফিসে একটা চাকরি কর। আমি জানি তোর বাড়ির অবস্থা কেমন। দেখ, তুই এইসব কথা বলবি না। তুই এর আগেও বলেছিস তোর শ্বশুরের অফিসে চাকরি করতে, কিন্তু আমি না করে দিয়েছিলাম। আমি কারোর করোনা চাই না।
আমি কিছু জানি না, তুই 2 দিন পর অফিসে এসে জয়েন করবি। আঙ্কেলের অবস্থা ভালো না। সেটা ঠিক, কিন্তু কোনো কিন্তু না। আমরা আরও কিছুক্ষণ গল্প করলাম। রাফি বাড়ি চলে গেল। আমি নিধির কাছে ফোন দিলাম। বল ভাইয়া। তোরা খাওয়া দাওয়া করছিস? করছি। তুই কিছু খাইছিস? শোন, তোরা থাক। নিধি বুঝতে পেরে বলল, ভাবিকে আম্মু জোর করে খাইয়ে দিচ্ছে। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়, আগামীকাল বাড়িতে চলে আসবি। আমরা বাড়িতে যাব না। ভাবিকে এই অবস্থায় রেখে আব্বু কাউকে বাড়িতে যেতে দেবে না। চুপ, বাড়িতে চলে আসবি। আমি ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হোটেলে এলাম। একটা ছেলে আমার দিকে এলো। ভাই, আপনার কি লাগবে? সকালের নাস্তায় কি কি আছে? রুটি, পরোটা, ভুনা খিচুড়ি। আপনাকে কি দেব? ভুনা খিচুড়ি দাও। কিছুক্ষণ পর অর্ডার চলে এলো। আমি খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া সেরে বিল পরিশোধ করে বাড়িতে এলাম। দুপুরে খাওয়ার জন্য কিছু রান্না করছি, তখনই আম্মু ফোন এলো। শোন বলছি, এই বাড়িতে এসে খেয়ে যা। বৌমাকে এই অবস্থায় রেখে আমরা বাড়ি যেতে পারবো না। অসম্ভব, আমি ওই বাড়িতে যেতে পারবো না। আমি দরকার হলে নিজে রান্না করে খাবো। যা ইচ্ছে তাই কর গিয়ে। আমি ফোন রেখে রান্না শেষ করে গোসল করে খেতে বসলাম। খাওয়ার পর রুমে এসে শ্বশুরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাফিদের দোকানে এলাম। রাফি, একটা ভালো চা দে। ঠিক আছে, কিন্তু তোকে এমন লাগছে কেন? এখন নিজের রান্না নিজে করতে হবে, বাড়িতে কেউ নেই। চিন্তা করিস না, হাবিবা সহ বাড়িতে চলে আসবে। ও কি করে আসবে? ওই বাড়িতে একা একা থাকবে কি করে, যদি কোনো সমস্যা হয়? বাদ দে এসব কথা। এইভাবে কেটে গেল 2 দিন। আব্বু আম্মু বাড়িতে এসেছে, কিন্তু নিধিও বাড়িতে থাকবে হাবিবাকে দেখাশোনার জন্য। আমি অফিসে বসে আছি। স্যার, আসবো? বলুন। স্যার, ম্যাম ফোন করে বললেন তার 2 লক্ষ টাকা দরকার। ফোন করে বলুন টাকা দেওয়া যাবে না। তাছাড়া টাকা কি করবে? সেটা আমি কি করে জানবো? আমি যেটা বললাম আপনি সেটাই বলবেন। আমি আমার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। এদিকে হাবিবাদের উকিল দেখা করতে এলো। আঙ্কেল, আপনি কিছু বলুন। তোমার বাবা সম্পত্তির দলিল করে গেছেন? নিশ্চয় আমার নামে করে গেছে। তোমার নামে করে যান নাই? কি? তাহলে কার নামে করেছে? তোমার স্বামীর নামে করে গেছেন। তুমি অফিস থেকে প্রতি মাসে 10,000 টাকা নিতে পারবে, এর বেশি নেই। 10,000 টাকায় আমার কিছু হবে না। আব্বু শেষ পর্যন্ত সম্পত্তি আমার নামে না করে বদমাইশটার নামে করে গেল। হাবিবা কান্নাকাটি শুরু করলো। আমার কিছু করার নেই, তোমার আব্বু এই দলিল করে গেছে, আমি এখন চলি। ভাবি, আপনি কাঁদছেন কেন? আব্বু আমাকে পথে নামিয়ে দিয়ে গেছে, এখন তোমার ভাইয়ের টাকায় চলতে হবে। তাতে কোনো সমস্যা নেই, ওটা তো আপনার টাকা। জানি তো, 2 লাখ টাকা চেয়েছিলাম ম্যানেজারের কাছে, কিন্তু তোমার ভাইয়া না করে দিয়েছে। ভাইয়াটা অনেক জেদি, আপনি ভাইয়াকে বললেই টাকা দিয়ে দেবে। আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো না, তুমি পড়তে যাও, আমি একটু একা থাকবো। এখন কি করব জানি না। এভাবে কেটে গেল অনেক দিন। হাবিবার বাচ্চা হওয়ার সময় এলো। হাবিবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আম্মু আমাকে ফোন করে বলল, তুই একটু হাসপাতালে তাড়াতাড়ি চলে আয়, বৌমাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি যেতে পারবো না, আমার অফিসে অনেক কাজ আছে। আমি ফোন রেখে দিলাম। পিয়নকে ডাকলাম। স্যার, আমাকে কি জন্য রেখেছেন? রাফিকে এখনই আমার রুমে আসতে বলো। পিয়ন চলে গেল। কিছুক্ষণের মধ্যেই রাফি এলো। হ্যাঁ বল। তুই আমার গাড়ি নিয়ে সোজা হাসপাতালে চলে যা। হাবিবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তুই যাবি না? দেখ, এখনো রেগে থাকিস না। আমার কাজ আছে, তুই তাড়াতাড়ি যা। এই কিছু টাকা নিয়ে চলে যা। রাফি চলে গেল। আমি কাজ বন্ধ করে চুপচাপ বসে রইলাম। হাবিবাকে দেখতে যেতে ইচ্ছে করছে, আমার বাচ্চা কেমন হয়েছে দেখতে। এর মধ্যে রাফি হাসপাতালে এসে শুনলো হাবিবার ছেলে হয়েছে। আব্বু আমাকে ফোন দিল। তোর ছেলে হয়েছে? ভালো। আমি রাফির কাছে টাকা পাঠিয়েছি। হাসপাতালে সবাইকে মিষ্টি কিনে দাও। আচ্ছা। আমি ফোন রেখে দিলাম। তখনই ম্যানেজার এলো। স্যার, আপনার ছেলে হয়েছে, অফিসে সবাই মিষ্টি খেতে যাচ্ছে। আপনি মিষ্টি নিয়ে আসার ব্যবস্থা করুন, তারপর সবাইকে মিষ্টি দিবেন। ওকে স্যার। আমার ইচ্ছে করছে দৌড়ে হাসপাতালে গিয়ে আমার ছেলেকে দেখে আসি। আমার মনটা শুধু ছেলের কাছেই পড়ে আছে। আমি অফিসে বসে থাকতে পারলাম না। অফিস থেকে বের হয়ে সোজা হাসপাতালে এলাম। আমাকে হাসপাতালে আসতে দেখে সবাই অবাক হয়ে গেল। আমি অনেক খুশি হয়েছি তুই আসছিস। আমার ছেলে কেমন আছে? অনেক ভালো আছে, তুই রুমে গিয়ে দেখে আয়। না, আমি যাব না। তুই আমার ছেলেকে একটু বাইরে এনে দে। তোকে ভিতরে যেতে কি হচ্ছে? বেবি ভাবির পাশে শুয়ে আছে। তুই চুপ থাক। এভা, তুই আমার কাছে এনে দে না।
ওকে, যাচ্ছি। কিছুক্ষণ পর আম্মু আর ইভা রুম থেকে বের হয়ে আমার কাছে এলো। আমার ছেলে কোথায়? তুই ভিতরে না গেলে তোর ছেলেকে এখানে নিয়ে আসবো না। আম্মু, আমি দেখে চলে যাব, আমার অফিসে অনেক কাজ পড়ে আছে। আমার কিছু করার নেই। আব্বুকে দেখছি না যে। আব্বু আর রাফি ভাইয়া মিষ্টি আনতে গেছে, তুই ভিতরে যা। ভাবি অনেক বদলে গেছে এই কয় মাসে। দেখ বাবা, আর অশান্তি করিস না। মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে তোর সাথে খারাপ ব্যবহার করে। কে বলেছে ওর কষ্ট হচ্ছে? আমার জীবনটাই তো নষ্ট করে দিয়েছে। তুই বৌমার সাথে কথা বল বাবা। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ ভিতর থেকে বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম। এক দৌড়ে রুমে এসে হাবিবার পাশ থেকে আমাদের ছেলেকে কোলে তুলে নিলাম। কান্না বন্ধ করলো, আমার কোলে উঠল। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? এই দেখো আমি চলে এসেছি। আমি বাচ্চাকে নিয়ে বাইরে এখানে ওখানে ঘুরে বেরিয়ে হাবিবার পাশে শুইয়ে দিয়ে চলে আসব। তখনই, কোথায় যাচ্ছ? আমি তোমার ছেলেকে একা বড় করতে পারবো না। তাহলে আমার কাছে দিয়ে দাও, আমি নিয়ে যাই। তোমার বড় করার দরকার নেই। তুমি আমার বাচ্চাকে মেরে ফেলতে চেয়েছিলে। আমি আমার বাচ্চাকে দেব কেন? আমি আমার বাচ্চাকে অনেক ভালোবাসি। সেদিন আমি রাগে রাগে বলছি, তুমি আমার দিকে ফিরে দেখো। ভালোবাসা? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে এখন বুঝতে পারছি আমাদের বাচ্চার ভালোর জন্য আমরা এক হয়ে যেতে পারি না। আমি তোমার পায়ে পড়ি। আমি ঘুরে হাবিবার দিকে তাকালাম। হাবিবা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। তুমি আর আমার ছেলে ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। কি হলো, তুমি কথার উত্তর দিচ্ছ না কেন? তখনই আর সবাই রুমে এলো। ভাইয়া ভাবিকে ক্ষমা করে দে। দেখ সাগর, তুই ওকে ক্ষমা করে দে। হাবিবা ভুল বুঝতে পেরেছে, এর জন্য তোর কাছে ক্ষমা চাইছে। দেখ বাবা, কোনো মানুষ যদি অন্যায় করে হাত ধরে ক্ষমা চায়, তাহলে কিন্তু ক্ষমা বা মাফ হয়ে যায়। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। আমার ছেলের দিকে চেয়ে এরপর কোনো ভুল করলে তার কোনো ক্ষমা নেই। হাবিবা আর কোনো ভুল করবে না। কি হাবিবা, তাই তো? আমি আর কোনো অন্যায় করব না। আমি আমার ছেলেকে কোলে তুলে নিলাম। তারপর সবাই মিলে নাম রাখলাম আদিউর রহমান আদি। আমাদের মাঝে আবার ভাব হয়ে গেল। কিছুদিন পর হাবিবাকে বাড়িতে আনলাম, নিজের ভাড়া করা বাড়িতে। দেখ বাবা, এটা অনেক ছোট বাড়ি। আমাদের সমস্যা হচ্ছে এই বাড়িতে। বলছিলাম কি, তোর শ্বশুর বাড়ি ওইভাবে ফেলে না রেখে বাড়িতে চল। বৌমা ভয়ে কিছু বলছে না। আমরা আগামীকাল ওই বাড়িতেই যাব। বাড়ির মালিকের সাথে কথা বলে এই বাড়ি ছেড়ে দিয়েছি। ভালো করছিস। আমি সবাইকে বলে দিচ্ছি, সবাই যেন জিনিসপত্র গুছিয়ে রাখে। আমি রুমে এসে দেখি হাবিবার পাশে আদি নেই। আমার ছেলে কোথায়? বাবা, এত দরদ! যখন আমার আদি পেটে ছিল তখন কোথায় ছিলে? নিধি নিয়ে গেছে। তখন ছিল, আমি খোঁজ খবর নিতাম। মিথ্যা কথা। কবে নিয়েছো আমার খোঁজ? আসলে তোর খবর নেই নাই, আদির খবর নিতাম। ভালো করছো। জানো, আদি পেটে থাকতে আমাকে শুধু পেটে লাথি মারতো। কি বদমাইশ! একদম আমার ছেলেকে বদমাশ বলবে না, নিজে তার চেয়ে বেশি বদমাশ। হ্যাঁ, এখন তো সব দোষ আমার। কিছুক্ষণ পর নিধি আমার কাছে আদিকে আমার কাছ দিয়ে নিয়ে গেল। কি হয়েছে বাবা, তুমি চুপচাপ আসো কেন? তোমার আম্মুর মতো হয়েছো? সব দোষ আমার। রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে আমি আদিকে মাঝখানে রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়িতে জিনিসপত্রগুলো তুলে দিয়ে হাবিবাদের বাড়িতে এলাম। হাবিবা এবার খুশি তো? আমরা আজকে থেকে এখানে থাকবো। আমি অনেক খুশি। আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে। আই লাভ ইউ বাবুর আব্বু। আই লাভ ইউ টু বাবুর আম্মু। চলতে শুরু করলো আমাদের এক নতুন অধ্যায়। ভালোবাসা কখনো ধনী গরিব দেখে হয় না।